ডাকাতির জন্য আমি জঙ্গল করতে পারতি না। এক একজনের 70,000 80,000 1 লাখ টাকা চাচ্ছে, আমরা দিতে পারতি না। তার জন্য আমরা জঙ্গল করতে পারতি না। খুব জলদস্যে জ্বালাচ্ছে, মারা ধরা করতেছে, মানুষ তুলে নিচ্ছে, বাধাবন করার কোনো শক্তি নেই, বিশাল একটা আকারের অত্যাচার করতেছে। তা আমরা গরিব মানুষ, আমরা যদি 70,000 টাকা আমরা কোথাতে দেবো? একটা বাচ্চা যদি তুলি নেয় তা মারা ধরা করতেছে, টাকা চাচ্ছে, মেলা টাকা চাচ্ছে, আমরা দিতেও পারতি না, পেট চলতি না, তা আমরা টাকা দেবো কানতে। বাবা বা ভাইয়ের হাত ধরে এই নদীতে সাঁতার কেটে যাদের এই নদী থেকেই কাঁকড়া সহ মাছ আহরণ করার অভ্যাস গড়ে উঠেছিল, সেই মানুষগুলো আয়ের একমাত্র এই জায়গার পথ হলো সুন্দরবন এবং এই নদী। আর সেই সুন্দরবন এবং নদী তাদের জন্য পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে যেন বনদস্যু এবং ডাকাতের আক্রমণের কারণে। তারা এখন প্রতিনিয়ত কেউ ডাকাতের মারের শিকার হচ্ছে, কেউ তার আয়ের একমাত্র রুজির যে নৌকা বা ট্রলার সেটা হারাচ্ছে, আবার অনেকেই খোয়াচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই সবগুলো মিলিয়ে যেন এই সাতক্ষীরা শ্যামনগর এই উপকূলীয় অঞ্চলের মানুষগুলো বড়ই বিপাকে রয়েছে। আমার ধরেন বয়স 35-47 বছর বয়স। ধরেন 7 বছর বয়সেতে জঙ্গল বাদাবন কুড়ি খাই, মাছ মারি, কাঁকড়া মারি, ওই গোয়াসা জালে মাছ মারি, ওই বেন্টি ওই নেট জালে বাগদা চিংড়ি মারি, সেখান জীবনযাপন। আমার গায়ে সুন্দরবনের এলাকায় এই নদীর ওপার গেলে আয় করি, আমরা কোনো লেখাপড়া জানি না, ইরি পরে নদীর পরে সুন্দরবনের পরে আমার জীবন যায়। এরই ভিতরে যদি ডাকাত জলদস্যু আসে সেখন ভয়াবহ হয়ে যায়। আমাকে কোনো একটা জমিও নেই, 5 বিঘি জমি 10 বিঘি জমি ধান পাট লাগাই খাবো, এমন কোনো ব্যবস্থা নেই আমার, বুঝছেন। এখন এই সুন্দরবনে এই কাঁকড়ামারি আইসি দুপুর নৌকায় 6 থেকে 7,000 টাকা খরচ, 8,000 টাকা খরচ 2 নৌকায় 4 জন লোকের। এই ডাকাতের বাড়িতে এসে বেরিয়েছে, তাই শুক্রবারের দিন ধান কাটতে যাব। আমাদের ডাকাতের অন্যায় অত্যাচার খুবই হচ্ছে এখন। বর্তমান একটা লোক উঠাই নিলে 50,000 টাকা দিতে, 1 লাখ টাকা দিতে, কোথাতে পাবো আমরা টাকা? আমার 3টি ছেলে মেয়ে আছে, মা আছে, বুড়ো মানুষ বাসায়। এখন এই যে জলদস্যুর কারণে আমরা জঙ্গলে যেতে পারতেছি না, আয় করি খাবো কী করি আমরা বলেন। এখন এই যে জলদস্যু আলপাঙ্গেশি, মালঞ্চ, মাইন্দ এইসব দিয়ে চলতেছে, যাদের ধরা পড়তেছে তাদের মনে করেন যে 6 লাখ 7 লাখ টাকা করে চাচ্ছে। বাদায় এই 2 মাসের মতন বাদা বনে দেখতে না, ভয়তে ডাকাত বেরিয়েছে 4 দল। তারা টাকা চাচ্ছে, টাকার চাপ দিতেছে, মরতেছে। ওই একজন আমার এই ভাইপো, ওই একজন এই 2 মাসের মতন বাদা বনে যায় না, তার বাসা কাঁচা রুই, সে খায় কি উস্কা বাস করি ওই ভেড়ির পদ্ধতি হয়েছে এটি বেড়েতি ভাইতে বাদা বনে যেতে না। যারা গেছে তারা ভাইতে আতঙ্ক হয়ে ফিরি ফিরি বাড়ি আসতি, কাকা তো গাঙে ফুটতি না, তারা ফিরি ফিরি বাড়ি আসতি। তারা কী করে খাবে যদি ডাকাত না তুলি নেয়, না চেষ্টা করে, এসব জনগণ কী খাবে? আমার দিক তো কোনো কাজ নেই ওই ছাড়া বাদা আর ওই বাগদারপোনা তো ফুটতি না, আর ওই বাদা বন করে খাবে তা করে খেতে পারতি না। আমরা মাছ মারতে গিয়ে ডাকাতি ধরি মানে মারধর করে, টাকা পয়সা চাই, আমরা টাকা পয়সা দিতে না, আমরা তো জীবনযাপন করি এই টাকা মানে এই মাছ ধরি। আমরা যদি এইরকম ডাকাতি যদি উৎপাদ যদি বেড়ে যায় তাহলে আমরা মাছ ধরি কীভাবে জীবনযাপন করবো? নিয়ে আমরা গরিব মানুষ, আমরা কীভাবে খেটি খাবো? আমরা তো মেন হলো জঙ্গল এতে করে আমরা মধু কাটি, তারপরে কালকা মারতি, তারপরে পাটা জালে এর আমরা মানে মাছ মারতে যাই গেলি, সেইভাবে আমার মানে মাছটা মারতে গিয়ে সে হঠাৎ করে সে আমার ডাকাতি ধরে এরকম চাপ দেয় টাকা পয়সার। অস্ত্র থাকে তো আমরা কীভাবে বলবো? অস্ত্র ভয়তে তো আমরা কিছু করতে পারিনি। কোন জানে ভারতের কিছু লোক আছে, আর রাঙাই মানে শ্যামনগর থানার কিছু লোক আছে, তারপরে মুন্সিগঞ্জের কিছু লোক আছে, সব অঞ্চলের লোক থাকে। অতি সাম্প্রতিক এই ডাকাতের প্রভাবটা বেড়েছে এই সুন্দরবনকে ঘিরে। আমরা স্থানীয়দের কাছে শুনেছি, যারা ডাকাতের আক্রমণের শিকার হয়েছে তাদের কাছে শুনেছি যে এখানে বাংলাদেশের কিছু সদস্য এবং পার্শ্ববর্তী ভারতের কিছু সদস্য রয়েছে এই ডাকাত সদস্যদের ভিতরে। এর থেকে পরিত্রাণ চাই এই অঞ্চলের মানুষগুলো। সুন্দরবনের এটাই ঝুঁকিপূর্ণ ছিল যে বাঘের হাতে রিক্সিকুর কামাই করে আসতে পারতাম সুন্দরভাবে। 2-3 দল বেরোইছে সুন্দরবনে, আবার ডাকাত পূর্ব যারা স্যালেন্ডার হয়েছিল এরা বেরোই আবার বিগত এই ডাকাত করতেছে।
আরেকজনের কাছ থেকে এসে 5 লাখ চাপ দিয়েছে, সে টাকা দিতে পারি নাই, বিদায় সে মারা হয়েছে। ডাকাতির জন্য তো এখন প্রায় অধিকাংশ লোক, অর্ধেক লোক যায়নি, সব আবার ভাটার কাজে গেছে খালি ডাকাতির কারণে। আমার এই গুণ আইলি অনেক লোক যাবে না, মেলা লোক রয়েছে, প্রায় 200 জালি-টালি বাড়ি রয়েছে, তারা কামাইতে যেতে পারছে না ভয়তে। এত যদি চাপ দেয় তা কীভাবে দেবে? এখন যা কামাই গেলি হাইতে একটা লোকায় হাইরেট কামাই হলে 30,000 টাকা কামাই আসছে, তার চালান পাতি খরচ দিয়ে মনে করেন 2-4 হাজার টাকা করে ভাগে পাইতিস, তাতে সংসার চালাবে না ওদের টাকাটা দেবে? ওরা যখন ধরতেছে সেখন চাপ দিচ্ছে অতিরিক্ত। সরকারের কাছে আমাদের এটাই দাবি যে আমরা আগে যেভাবে বিগত ছিলাম ডাকাত মুক্ত, ওইভাবে থাকলে আমরা জীবনযাপন ভালোভাবে কামাই রোজগার করি, বাস কাজ পড়তে পারবো। এটাই হলে আমরা সরকারের কাছে দাবি যে এটাই হলে। বাবা বাড়িতে খাওয়ানি তা সেটা জ্বালা, তার বুঝি কী করে রে বাবা, চকিটা দেখতে তাই কোথায় যাও না, এ ডাকের বাড়ি ঘরে বড়ু বেড়ে টাকা নিতে পারবো না, বাড়ি খাবে। আমি আগে জলদস্যু ছিলাম, আমি সিলিন্ডার করছি 2018 সালে। সেখান থেকে আমি খুব ভালো আছি, আমার পরিবার নিয়ে, আমার বউ পরিবার নিয়ে আমি খুব ভালো আছি, আল্লাহ দিলে খুব সুখী আছি। তা আমি একটা উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই যে বর্তমান আবার কিছু জলদস্যু সুন্দরবনে তারা গেছে, নিচে নেমেছে, তারা আদৌ খুব ভালো কাজ করেনি, তারাও অবশ্যই আগে সিলিন্ডারে ছিল। তা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা তো আগে অনেক খারাপ কাজ করছি, তা এটা খুব কষ্টদায়ক কাজ। যে সময় আমরা একটা জালি ধরি 50,000, 20,000, 1 লাখ টাকার দাবি করি, তাদের দিতে খুব কষ্ট হয়ে যায়। তারা যে কীভাবে দেয় এটা তো আমরা মানে করতাম না, তাদের উপরে প্রেশার দিয়ে তাদের মারা ধরা করে মানে এগুলো আদায় করতাম, তাদের এগুলো ঠিক না। তারপরে আমি সবাই মানে যারা বর্তমান নিচে আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, প্লিজ আপনারা দ্রুত চলে আসেন, গরিব মানুষের আর মানে ক্ষতি করেন না। স্বাধীন বাংলাদেশ, এখন তো বাংলাদেশ অনেক মানে এর মুখে আছে, শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে পুলিশের কোনো অত্যাচার নেই, কোনো সরকারি কোনো নেই। তো সবাই আমি বলতে চাই, দয়া করি আপনারা ভালোভাবে চলে আসেন। শ্যামনগর উপকূলীয় অঞ্চলের মানুষের আয়ের একমাত্র মাধ্যম নদী এবং সুন্দরবন। আর এই সুন্দরবনে যে বনদস্যু বা ডাকাতের উৎপত্তি বেড়েছে, এটি প্রশাসনের হস্তক্ষেপে অচিরেই বন্ধ হয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করে এই উপকূলীয় অঞ্চলের মানুষ। আর এই বনদস্যু বা এই ডাকাত সুন্দরবনে যদি মুক্ত থাকে, তাহলে এই অঞ্চলের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ফারুক হোসেন রাজ, বাংলা ভিশন ডিজিটাল, সাতক্ষীরা।